রমজান মাসে নিত্যপণ্যের দাম বৃদ্ধি এটা এই প্রথম না, গত 17 বছর থেকে এই আজকে পর্যন্ত। আগে ছিল ব্যবসায়ী সিন্ডিকেট, এখন আমি দেখি দোকানদারদেরও সিন্ডিকেট হয়েছে। এই সিন্ডিকেটটা 17 বছর ব্যাপী তৈরি হয়েছে। কিন্তু আমার বক্তব্য, সরকার কেন ক্ষুদ্র উদ্যোক্তাদের আমদানির সুযোগ করে দিচ্ছে না? এই ডক্টর ইউনূস সরকার তো স্বৈর শাসক না, তার উপদেষ্টারা, বিভিন্ন গণমাধ্যমের লোকজন, আপনারা সবাই সংস্কার 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 বলছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান, আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জনাব আজিজুল বারী হেলাল। হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিন দিনের উল্লেখযোগ্য ঘটনা ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজ আমাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। হ্যালো ভাই, আপনি জানেন যে এই মুহূর্তে রমজান চলছে। রমজানের শুরু থেকেই কিন্তু পণ্য বাজারে এক ধরনের অস্বস্তি, যদিও কিছু কিছু পণ্যের বাজার দর কিছুটা কমেছে, সেখানে এক ধরনের স্বস্তি আছে। কিন্তু বিশেষ করে গরুর মাংস, ব্রয়লার মুরগি, খাসির মাংস, ডিম এবং আরো বেশ কিছু পণ্য বাজার দর কিন্তু বেশ উঠতি। এগুলো নিয়ে ক্রেতা সাধারণের মনে কিন্তু এক ধরনের অস্বস্তি আছে। এবং সবচেয়ে এবার রমজানের শুরুতেই যে জিনিসটি বাজারে সবচেয়ে বেশি আলোড়ন তুলল সেটি হচ্ছে লেবু। রমজানের অন্যতম অনুষঙ্গ, ইফতার সামগ্রীর অন্যতম অনুষঙ্গ লেবু। এই লেবু এবার একেবারে বাজিরমাত করে দিল বাজারকে। যদিও সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং এর কোনো ঘাটতি আমরা দেখছি না, তাদের নানামুখী উদ্যোগ আছে, তারপরেও তারা নিয়ন্ত্রণ নিতে পারছেন না কেন আসলে? হেলাল ভাই, ধন্যবাদ আপনাকে। রমজান মাসে নিত্যপণ্যের দাম বৃদ্ধি এটা এই প্রথম না, গত 17 বছর থেকে এই আজকে পর্যন্ত বা আপনার নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, মানুষের নাগালের বাইরে। এর কারণ যদি খুঁজতে হয় তাহলে অবশ্যই সরকারের নীতিকে দোষারোপ করতে হবে। একই সাথে সরকারের যে পৃষ্ঠপোষকতায় যে ব্যবসা বাণিজ্যগুলো বাংলাদেশে হয়, এই তাদেরও নীতিমালার জন্য আমাদের পণ্য দাম হু করে বাড়ছে। পণ্যের কোনো ঘাটতি নেই। যে লেবুর দাম কথা যেটা বললেন, লেবুর কোনো ঘাটতি নেই। এটা হলো যে রমজান মাস আসছে, লেবুর প্রয়োজন। এক ধরনের ব্যবসায়ীরা এই লেবুর দাম নিজেরা নির্দিষ্ট করে সিন্ডিকেট, অর্থাৎ আগে ছিল ব্যবসায়ী সিন্ডিকেট, এখন আমি দেখি দোকানদারদেরও সিন্ডিকেট হয়েছে। নির্দিষ্ট করে লেবুর দাম এই বাজারে এত বিক্রি হবে, সিন্ডিকেট করে বলে ওই দামে কমে কেউ বিক্রি করবে না। এটা একটা ব্যাড ট্রেন্ড। কৃষকটা তো এই মূল্য পাচ্ছেন না, এগুলো সব তো মধ্যস্বত্বভোগী, মানে সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ডে যে যারা এই পণ্যটা নিয়ন্ত্রণ করে তারাই টাকাটা পায়, তারাই কাটসাজি করে এটা করে। কিন্তু আমার বক্তব্য হলো যে কেন সরকার আপনার ওএমএস চালু রয়েছে, কেন আপনার টিসিবিকে সরকার চালু করছে? টিসিবির মাধ্যমে যদি খাদ্য আমদানি করা হয়, আমরা যেমন ছোলা, বুট, তারপর খেজুর, ডাল, এগুলো কিন্তু আমদানিযোগ্য পণ্য। এই পণ্যগুলো আমাদের আমদানি করতে হয়। এখন টিসিবি যদি আমদানি করে তাহলে কি বেসরকারি পর্যায়ে যারা আমদানি করে একটা ভারসাম্য তৈরি হয়, পণ্যের এখানে সরবরাহ বাড়ে, কিন্তু টিসিবিকে আপনি অকেজ করে রাখছেন। আরেকটা কথা, যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা, কারণ আমার কাছে যদি 20 লাখ 30 লাখ টাকা থাকে, আমি কিন্তু ইম্পোর্ট করতে পারছি না। ইম্পোর্ট করার এত ব্যারিয়ার দেওয়া হয়েছে যে আপনার ইম্পোর্টের অনেকগুলো ব্যারিয়ার দেওয়া হয়েছে, যে তোমার কি কি যোগ্যতা থাকলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আমদানি করতে পারবে না। এইটা একমাত্র বড় ব্যবসায়ী যারা, শিল্প গ্রুপ যারা, ওরা আনবে এবং 0% এলসিতে মাল নিয়ে আসে। আর আপনি যদি মাল আনতে চান, একদম 20 লাখ টাকা 30 লাখ টাকার ক্ষুদ্র উদ্যোক্তা, তাকে দেখা যাচ্ছে 80% আপনার ইকুইটি জমা না দিলে আপনাকে এলসি খুলছে না। আর ও দেখা যাচ্ছে 0% কোনো টাকা না দিয়ে মাল নিয়ে আসছে, টাকা না দিয়েই সরকারি টাকায় মালটা নিয়ে আসলো, বিক্রি করে তারপরে সরকারকে দিচ্ছে। অনেক
সিস্টেম আছে, অনেক ব্যারিয়ার করে রাখে ক্ষুদ্র উদ্যোক্তা। কিন্তু আমরা তো দেখলাম সুতরাং এই যে সিন্ডিকেট ভাঙার ব্যাপারে সরকারের না, বেশ শুনেন, উদ্যোগ ছিল। সিন্ডিকেট আপনি ভাঙবেন কি করে? এই সিন্ডিকেট তো 17 বছর ব্যাপী তৈরি হয়েছে, সেই সিন্ডিকেট তো রয়ে গেছে। যারা গত ফ্যাসিবাদী আমলে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছে অবৈধ অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে, তারা তো এখনো ব্যবসাঙ্গনে রয়ে গেছে, এবং তাদের যে সুযোগ সুবিধা দিয়েছে যে প্রশাসনের যে লোকগুলো, সেই লোকগুলো রয়ে গেছে। তাদের পূর্বের সেই নেক্সাস এখনো বিরাজ করছে। এই কারণেই আসলে হ্যাঁ, এখন তারা তো জানে যে এই সরকারকে, এই ডক্টর ইউনূস সরকার তো আপনার গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার তো সবার সরকার। এই সরকারকে অস্থিতিশীল করে রাখতে পারলে, দেশে যদি একটা অরাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলে, রাজনৈতিক শূন্যতা গড়ে তোলে, তাহলে এই সমস্ত ফ্যাসিবাদের দোষর তাদের কোনো বিচার হবে না, তারা আবারও সেই আগের মতো আপনার এই দুর্নীতি নেমে পড়তে পারবে। এই জন্য অল টাইম সরকারকে অস্থিতিশীলকরণ তাদের একটা উদ্যোগ রয়েছে। কিন্তু আমার বক্তব্য, সরকার কেন ক্ষুদ্র উদ্যোক্তাদের আমদানির সুযোগ করে দিচ্ছে না? এই যে আগে বলা হতো কি যেন, রোডে পণ্য পরিবহনের চাঁদা, আমার এখনো যদি সেই চাঁদা বহল থাকে, তাহলে ডক্টর ইউনূস সরকারের কৃতিত্ব কোথায়? আমি দেখলাম গতকাল বিবিসিতে, গত পরশুদিন বিবিসিতে সে একটা সাক্ষাৎকার দিল। সাক্ষাৎকারটা ভালোই লাগলো, কিন্তু আপনি দেখবেন যে তার আগে নুরুল কবিরের সাথে যে সাক্ষাৎকারটা দিছিল, ওই সাক্ষাৎকারে তার কিন্তু একটা সারেন্ডারিং মুড ছিল, সবকিছু সারেন্ডার করছে, কিছু করতে পারছে না, তাই না? আপনি যদি সাক্ষাৎকারটা মনে রাখেন, নুরুল কবিরের সাথে ওইখানে কিন্তু ডক্টর ইউনূস সরকারের একটা অসহায়ত্ব, সারেন্ডারিং টেন্ডেন্সি, তারপর সে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু গতকাল বিবিসিতে দেখলাম তিনি খুব মানে ফার্মলি বলছে যে এভরিথিং আন্ডার কন্ট্রোল। সেই আপনি দ্রব্যমূল্যের কথা বলেন, আইন শৃঙ্খলার কথা বলেন, দৃঢ়তা লক্ষ্য করলাম। এটা একটা ভালো দিক আছে, কিন্তু এই কয়েক মাসে, 3-4 মাসের মধ্যে কি এমন ভালো কাজ করলেন যে কাজের ফলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনার কি মনে হয় যে গত 4 মাসের থেকে এখন বাড়ছে? ভালো হয়েছে না, বরং আর দিন দিন করে দেখলাম ডাকাতির পরিমাণ বাড়ছে, চুরির পরিমাণ বাড়ছে, ছিনতাইয়ের পরিমাণ বাড়ছে। চলন্ত বাসে সেই 17 বছরের যে ইতিহাস, সেটা ফিরে আসলো, আবার ধর্ষণ শুরু হয়েছে। মানুষের সন্ধ্যার পরে তো ঢাকা শহরের নিরাপত্তা রিস্কি ব্যাপার, তো সত্য রিস্কি ব্যাপার। সুতরাং উনি কি এমন দৃঢ়তা পেলেন? না, তিনি তো বলেছেন যে আপনাদের মতো রাজনৈতিক দলগুলোর সহযোগিতা উনি পাচ্ছেন, আগের চেয়ে আপনারা বেশি সহযোগিতা করছেন, এই কথাটি বলেছেন। আমাদের রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে, এটা তিনি এখন বলছেন। একসময় তার উপদেষ্টা এগুলো বলেননি, যে আমরা নাকি অসহযোগিতা করছি, তার ফলে তারা খুব সমস্যায় আছে। তার ওই যে উপদেষ্টা মাহফুজ, তারপরে আরেকটা উপদেষ্টা, তাদের স্ট্যাটাস দিয়ে বলছিল, এগুলো না বুঝে এই কথাগুলো বলছিল। আমাদের রাজনৈতিক দলগুলো যদি সাপোর্ট না দিত, তাহলে কি সরকার বেশি দিন টিকতে? সরকার থাকতেই পারে। আমরা তো এই সরকারকে সাপোর্টই দিচ্ছি। শুরু থেকে আপনারা বলছেন এই সরকারের সফলতার সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে, রাজনীতির সম্পর্ক রয়েছে, গণতন্ত্রের, আগামীর গণতন্ত্রের সম্পর্ক রয়েছে। কিন্তু এখন দেখি যে বিভিন্ন রকম বাইনারি তুলছে, বিভিন্ন রকম প্রতিশব্দ তুলছে, টু স্টপ দ্য ইলেকশন। আমরা সেই আলোচনায় যাব। সেই আলোচনায় কিন্তু আজকে আমরা আর বেশ কয়েকটি গণমাধ্যমে দেখছি যে এক ধরনের খোঁচা মেরে বেশ কয়েকটি সংবাদ আসছে, যেমন সংসদের আগে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, একটি জাতীয় দৈনিকের শিরোনাম এটি। বিএনপি জোটের দাবি মেনে নিচ্ছে সরকার, এ অভিযোগ করছে। সংসদের আগে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, তো এটি তো মানে শুধু বিএনপির না, অনেকেরই দাবি ছিল। এখন এই সংবাদ বেশ কয়েকটি দল, তারা কিন্তু এই পদ্ধতি, এই পথটাকে সহজভাবে নিচ্ছেন না, তারা সমালোচনা করছেন। হ্যাঁ, তারা স্থানীয় সরকার নির্বাচনটি আগে চাইছিলেন। তো এই যে সংবাদের, এটা দেখবেন যে প্রত্যেকটা স্বৈরশাসক দেখবেন যে তারা ন্যাশনাল ইলেকশনকে আপনার না করে লোকাল ইলেকশন করতে চায়। এটা প্রত্যেক স্বৈরশাসক, কারণ লোকাল ইলেকশন করলে তৃণমূল পর্যায়ের মানুষকে তারা আনফেয়ার মিন্স
এবং ম্যানিপুলেশন ইলেকশন করে ওই সব তৃণমূল পর্যায়ে লোকদেরকে জিতিয়ে এনে তারা নতুন ভাবে দল ভারী করতে চায় এই স্বৈরা শাসকরা। এই ট্রেন্ড আইয়ুব খানের থেকে শুরু হয়েছে। কিন্তু এই ডক্টর ইউনূস সরকার তো স্বৈরা শাসক না, তার তো এই ট্রেন্ড থাকা মানে তো স্বৈরাচারের একটা লক্ষণ। কিন্তু না, এইটা ঠিক না। তার ছত্র ছাওয়াই কিন্তু নতুন একটি দল গঠন হয়েছে, এটা একটা অন্য আলোচনা। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা যেহেতু বলা হচ্ছে, যে এখন স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব কি কখনো কোনো কেয়ারটেকার সরকার বা কোনো ইন্টারিম সরকারের হয়? এইটা যারা দাবি করছে তারা তো রাজনৈতিক ইম্যাচুরিটি থেকে এই কথাটা বলছে। এই সরকারটা গঠিত হয়েছে টু হোল্ড এ ন্যাশনাল ইলেকশন। এই 17 বছরের আন্দোলন সংগ্রাম, হ্যাঁ, রিফর্ম ডেমোক্রেসি। এই 17 বছরের আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য কি ছিল? টু ট্রান্সফর্ম অ্যান্ড রিফর্ম দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু এস্টাবলিশ দ্য রাইট টু দ্য ভোট এবং টু হোল্ড এ ন্যাশনাল ইলেকশন। এখন এর আগে যদি সে যদি তার যে দায়িত্ব না অন্য কোনো নির্বাচন করার, অন্য কোনো কাজ করার, অন্য কোনো ইলেকশন ডেমোক্রেসির সাথে ওইভাবে সম্পর্ক নাই। আপনার এই সরকারের যে দায়িত্ব, তার অতিরিক্ত দায়িত্ব এই স্থানীয় সরকার নির্বাচন, এবং এটা করে হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়। তো আপনি জানেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি এই নতুন দলের সাথে জড়িত, তাই না? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না, তিনি ঘোষণা দিয়ে বলেছেন তিনি এই দলের সাথে নেই, এই দলটি গঠনের পর দিনই। এটা আপনি এটা তো এক ধরনের কথা। এই 3 জন ছাত্র কোটায় উপদেষ্টা তো এই সংসদে এই সরকারে রয়েছে, তাদের একজন পদত্যাগ করে দলটি গঠন করেছে। এই দলটি গঠনের প্রেক্ষাপট বিবেচনা করলে ডক্টর ইউনূস সাহেব তো নিজেই বলেছে, তিনিও তো জড়িত, তিনি তো নিজেই বলছে ছাত্রদের দল গঠন করতে, ছাত্ররা আমার নিয়োগ করতে। এখন আপনি মুখ দিয়ে যতই যা বলেন, এই যে রিলেশন, এই যে আগের যে বয়ান, এটাতে আপনি মানুষ তো বোঝে, পারসেপশন যেটা ক্লিয়ার হয়েছে যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, নাহিদ, মাহফুজ, এদের এবং আরো অনেক লোক, ইভেন এই উপদেষ্টা পরিষদেরই এইটা হলো একটা দল। এইটা একটা আমি যে জায়গাটা আসতে চাচ্ছি, আমি বলছি আমি যে জায়গাটা আসছি, এখন যদি আপনার বলা হয় যে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে স্থানীয় সরকার নির্বাচন ফেয়ার হবে না, এই জন্য আগেই আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা অন্তর্বর্তীকালীন সরকার অধীনে জাতীয় নির্বাচন করব, যেই কারণে জাতীয় নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার লাগে, ঠিক একই কারণে স্থানীয় সরকার নির্বাচনে আপনার অন্তর্বর্তীকালীন সরকার লাগে। তাহলে আমার বক্তব্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে প্রধান উপদেষ্টা আছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তার নেতৃত্বে কিভাবে স্থানীয় সরকার নির্বাচন আপনার ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, যেহেতু সে একটা আমি বলছি সে একটা রাজনৈতিক দলের সাথে জড়িত। আপনার কোশ্চেন হলো সে তো জড়িত না, এটা তো সবাই জানে যে 5 জন উপদেষ্টাকে গ্রেফতার করা হয়েছিল সমন্বয়ক জুলাই আন্দোলনে। ডিবি অফিসে যখন তারা আমাদের প্রোগ্রামটা উইথড্র করলো, সবার মনে আছে যে চলমান যে আন্দোলনের যে প্রোগ্রামটা, সেটা কিন্তু উইথড্র করছিল ওই একদিনের গ্রেফতার করে রাখছিল ডিবিতে, এবং তারা ডিবির চাপাচাপিতে প্রেসারে করতে বাধ্য হয়েছিল। এখানে একটা কিন্তু একটা ক্রেডিট কিন্তু রাজনৈতিক দলগুলোকে দিতে চাই। রাজনৈতিক দলগুলো 17 বছর এইভাবে ডিবি পুলিশের অত্যাচারে ছিল, কিন্তু কোনো প্রোগ্রাম কখনো উইথড্র করেনি। প্রোগ্রাম চলমান ছিল, ছোট হোক বড় হোক, সব প্রোগ্রাম চলমান ছিল এরকম, এবং অনেক টর্চার্ড হয়েছে, চাপের মুখে তারা নতি স্বীকার করে। কিন্তু আমরা এই 5 জন উপদেষ্টা, এই 5 জন ছাত্র সমন্বয়ক, তাদের 3 জন হয়েছে, 2 জন হয়েছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম, এবং মাহফুজ তাদের সাথে ছিল, মানে নেপথ্যে। সে তো মাস্টার মাইন্ড, ডক্টর ইউনূস তো বলছিল ডক্টর মাস্টার মাইন্ড। এখন এরা আপনার থেকে একজন পদত্যাগ করে এই দলটি গঠন করলো, এবং দলটির পিছনের ইতিহাস খুঁজতে দেখা যায় ডক্টর ইউনূসও বলছে যে ছাত্রদের একটা দল গঠন করা উচিত, ছাত্ররা আমার নিয়োগকর্তা, এবং এই উপদেষ্টারা, এই এখন যে ছাত্র উপদেষ্টারা, এরা একটা নতুন রাজনৈতিক দল
খুলছে, এটা কিন্তু সাধুবাদযোগ্য। তার মানে আপনি কি এটা বলতে চাইছেন সাধুবাদযোগ্য, আমরা কিন্তু অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে যে যে প্রফেসর ইউনূস সরকার চাচ্ছে যে এই ছাত্রদের নেতৃত্বের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল একটি সময় পেয়ে তারা যাতে একটি শক্তপোক্ত অবস্থান করতে পারে, এই জন্যই এই সব কৌশল অবলম্বন এটা তো রাজনৈতিক ময়দানে এই বক্তব্য আসবেই। কেন এই 7 মাস বিভিন্ন ভাবে গড়িমসি করে নির্বাচনকে অবস্ট্যাকেল করা হলো? এখন তো বোঝা যাচ্ছে যে একটা সরকার, একটা দলকে, একটা নতুন রাজনৈতিক দল প্রসব করার জন্য এইরকম লিঙ্গারিং করা হলো আপনার একটা ন্যাশনাল ইলেকশন কে অনুষ্ঠান করতে, এবং এটাকে প্রতিহত করবার জন্য এই বিভিন্ন রকম প্রতিশব্দ তোলা হলো শুধুমাত্র যে জাতীয় নির্বাচনটাকে ডিলে করে একটি নতুন দল গঠনের সুযোগ করে দেওয়া। আমি একটা জিনিস দেখলাম যে ডক্টর ইউনূস সরকার কিন্তু বারবার তার উপদেষ্টারা, বিভিন্ন গণমাধ্যমের লোকজন, আপনারা সবাই কি সংস্কার 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 বলছেন। সংস্কার এই সরকার গত 7 মাসে একটা সংস্কার তারা করেছে, আর কোনো উদাহরণ দিতে পারবে না যে কোনো ডেভেলপমেন্ট হয়েছে কোনো জায়গায় সংস্কারের মাধ্যমে বা সংস্কার করেছে। যে একটি নতুন রাজনৈতিক দলকে গঠন প্রক্রিয়া করার জন্য যা কিছু করা দরকার সব কিছু করেছে, এই সংস্কারটা তারা ইউনূস সরকার করেছে। এটা নতুন দলকে আত্মপ্রকাশ করবার সুযোগ করে দিছে। এটা কিন্তু আমরা সবাই তাকে সাধুবাদ জানাই যে নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে তাদের কি বয়ান, এটা যদি জনগণের সামনে হয়তো কিছুদিনের মধ্যে চলে আসবে। কিছু কিছু কথা তারা বলেছে, সেইগুলো আমাদের ডিটেল আমরা এখনো পাইনি, তবে আমরা সাধুবাদ জানাই নতুন এই দলকে। কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটে গেছে, এটা অনেক জায়গায় আমি বলেছি যে ডক্টর ইউনূস সরকারের ক্যারেক্টার হলো নিউট্রাল সরকার, একটা নিরপেক্ষ সরকার। এখন এই সরকারের ছত্রছায়ায় যেই দলটি গঠন হলো, সেই দল গঠনকে রাজনীতিবিদরা সাধুবাদ জানাচ্ছে, কিন্তু যখন এই দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে তখন নির্বাচন পরিচালনার যে বৈধতা অন্তর্বর্তীকালীন সরকারের আছে, সেই বৈধতা কি আর থাকে? কারণ নিউট্রালিটি তো থাকে না সরকারের। না, সে প্রশ্ন তো আপনারা আগেই তুলেছেন। হেলাল ভাই, আরেকটি বিষয় যেটি এই নতুন দল, রাজনৈতিক দলের একজন নেতা সার্জিস ইসলাম, তিনি আজকে আমরা দেখলাম একটি অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া যাবে না বা তারা হতে দেবেন না, এই ঘোষণা দিয়েছেন। এটা নতুন দলের যদি ঘোষণা হয় তাহলে এটা ইট ইজ এন ইনফ্যান্টাইল অ্যাটিটিউড, শিশুসুলভ একটা মনোভাব। কারণ আপনি নিজেই দেখেন এটা কি সম্ভব? একটা লোক যদি আপনার হত্যার সাথে জড়িত, গুমের সাথে জড়িত, সে ফর আওয়ামী লীগের একজন নেতা, তার লাস্ট ভার্ডিক্ট পেতে কত বছর লাগে? প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে জজ কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে অ্যাপিলেট ডিভিশন, তাই না? তারপরে রাষ্ট্রপতি এইটা আপনার রিভিউ করে, এইটা করতে 10-15 বছর লেগে যাবে। আর যদি আপনি শেখ হাসিনার মতো যে ধরতক্তা মারপ্রেক, কারণ ওকে দিতে হবে, কোনো স্বচ্ছতা না রেখে করেন, তাহলে দেখাচ্ছে তারপরেও আপনার কতদিন লাগে? তারপরেও তো 5-6 বছর লাগে না। কিন্তু তারা তো বলেছেন যে অক্টোবরের মধ্যে কিছু বিচার দৃশ্যমান করে ফেলবেন। আপনার বিচার প্রক্রিয়া চলছে তো। যে গণহত্যা, ও সার্জিস ইসলামের এই বক্তব্যটা ঠিক যে গণহত্যার সাথে বা এবং এই গুম খুনের সাথে জড়িত বিচার, এই বিচার থেকে অ্যারেস্ট করা হচ্ছে, বিচার চলছে। এখন বিচার শেষ করে নির্বাচন করবে, এটা তো ইনফ্যান্টাইল একটা স্টেটমেন্ট। মানে দাবি ঠিক আছে, কিন্তু দাবিটা বেশি, এইটা ওইটা যখন এটা বোঝাই বলবে, দাবিটা মানে এটা শেষ না করে এইটা শিশুসুলভ। বিচারতে দাবি সবাই করে, মানে এক ধরনের আদালত দাবি কেন? বিচার তো করছে, বিচার তো হচ্ছে, সেটা দাবি তো আপনারাও করছেন। দাবি করছি, সরকার ধরছে, কখনো ধরছে না, কারণ সরকারের ভিতর তো এখনো ফ্যাসিবাদ রয়ে গেছে, রয়ে গেছে, এই যে হেজিমনিটা রয়ে গেছে। তারপরে কাউকে ধরা হচ্ছে, তারা কেউ বেল পাচ্ছে না, এরকম হচ্ছে না। এটা তো চলমান প্রক্রিয়া। এটা আপনি যদি বলেন যে এটা যেদিন শেষ হবে, তাইলে বোঝেন বাংলাদেশে যা আমাদের ৭১-এর যে পরাজিত তাদের সব বিচার কিন্তু এখনো শেষ হয়নি। কিন্তু
চলছে বিচার, চলমান না। কখনো যদি কাউকে ডিটেক্ট করা হয় সে তো বিচার চলবে। একইভাবে এই জুলাই গণহত্যার সাথে যারা জড়িত, 17 বছর যারা জড়িত, তাদের তো বিচার চলবেই যতদিন না শেষ হয়। এখন এই কতদিন চলবে বিচার, একদম টিল দ্য আপনার ফাইনাল ভার্ডিক্ট। তাতে হয়তো আরো 15 বছর লাগতে পারে, 15 বছর বেশি লাগতে পারে। এই যে এই অ্যাটিটিউডটা হলো ইনফ্যান্টাইল। আমি বলছি যে বিচার না শেষ হওয়া পর্যন্ত, বরং বলা উচিত বিচার চলবে। তার মানে এই না বাংলাদেশের অন্য কোনো কাজ, নির্বাচন বলেন, সংস্কার বলেন, স্থানীয় সরকার বলেন, এগুলো থেমে থাকবে, একটার জন্য আটা থেমে থাকবে না, সবই মানে সিমালটেনিয়াসলি যুগপৎ ভাবে চলতে থাকবে। যে হেলাল ভাই, আরেকটি জিনিস, যখন সার্জিস ইসলাম এই কথাটি বললেন, ঠিক তখনই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে তিনি বলেছেন সম্ভবত ডিসেম্বরের মধ্যেই ভোট। একদিকে প্রফেসর ইউনূস বলছে ডিসেম্বরের মধ্যেই ভোট, এরকম প্রস্তুতি বা মানসিকতা নিয়ে গেছেন। অন্যদিকে আপনার অভিযোগ অনুযায়ী বা আপনার বক্তব্য অনুযায়ী তাদের পৃষ্ঠপোষকতায় যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বলছে বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নির্বাচন হবে না। তাহলে আসলে আপনারা কোনটা ধরে এগোচ্ছেন? আমার কাছে এই যে আমাদের যে নাগরিক পার্টি, এটা আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দাবি তুলবেই, এটাই স্বাভাবিক। এখন কোনটার কতটা ন্যায্যতা, পরিস্থিতিগত উপযোগিতা আছে, এটা জনগণ এটা দেখছে। ডক্টর ইউনূস সরকার যে আপনার ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে তিনি বলছেন যে সম্ভাবনা, ডিসেম্বরে সম্ভাবনা আছে, তিনি যেটা বলছেন। তা আমি দেখলাম যে একটা পত্রিকায় একটা পত্রিকা না, একটা সামাজিক লিখছে যে সম্ভব না, ডিসেম্বরের নির্বাচন সম্ভব। আপনার একটু স্পেস দিয়ে না লিখছে, কিন্তু আপনি যখন একত্র করবেন তখন মনে হবে সম্ভাবনা। ডক্টর ইউনূস বলছে সম্ভাবনা, কিন্তু টুইস্ট করছে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যে সম্ভব না। আস্থা পাচ্ছে না মানুষ। উনি যেহেতু বলছে সম্ভাবনা, মানে মাইট বি আর মাইট নট বি, সেজন্য কিন্তু ফার্মলি বলছে না। যেটা বিবিসির সাথে সাক্ষাৎকার যেভাবে ফার্মলি সে বলছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিটোরিয়েশন রয়েছে, সে বলছে ভালো আছে, তারপরে সবকিছু ঠিক আছে বলছে। এটা সাধারণত যারা রানিং গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে তারা এরকম বলে সব ঠিক আছে, সব ঠিক আছে, এরকম থাকে। তা উনি, আমি যে বললাম নুরুল কবিরের সাথে সাক্ষাৎকারে কিন্তু একটা সারেন্ডারিং টেন্ডেন্সি, একটা অ্যাটিটিউড, হতাশা ছিল তার মধ্যে, সারেন্ডারিং ছিল, ডিস্ট্রেশন ছিল, সবকিছু ছিল। এখন দেখলাম খুব দৃঢ়তা। তা এইটা ভালো লক্ষণ যে তত্ত্বাবধায়ক সরকার যত শক্তিশালী, এই আমাদের ডেমোক্রেসিও তত শক্তিশালী হবে। এখন তাদের উদ্দেশ্য যদি হয় যে বাংলাদেশে শেখ হাসিনার মতো কোনো একটি রাজনৈতিক দলকে প্যাট্রোনাইজেশন, তাইলে কিন্তু আমাদের গণ-অভ্যুত্থান এবং দেশের ভবিষ্যৎও নষ্ট হয়ে যাবে। তা আমার দৃঢ় বিশ্বাস যে দেশ ধীরে ধীরে নির্বাচনের দিকে আগাচ্ছে। কারণ আমি দেখলাম নির্বাচন কমিশন ইতিমধ্যে আপনার ভোটার লিস্ট হালনাগাদ তালিকা ঘোষণা করে ফেলছে। আপনার 11,37,00,000 ভোটার আছে বাংলাদেশে, তিনি নাম একটি বক্তব্য দিয়েছে। দ্যাট মিনস ভোটার লিস্ট হালনাগাদ ইজ এন্ডেড, অ্যান্ড সে ডিক্লেয়ারও করলো যে কতজন ভোটার আছে। সুতরাং সমস্ত তর্ক বিতর্ক, যতই তর্ক বিতর্ক আসুক না কেন, সমস্ত তর্ক বিতর্ক ফলে এবং এই তর্ক বিতর্ক যত দীর্ঘায়িত হচ্ছে, ফ্যাসিবাদ বা এই স্বৈরাচার মাফিয়ার যে পলাতক শক্তিরা বাংলাদেশে রয়েছে, এরা কিন্তু ষড়যন্ত্রের তত বেশি সুযোগ পাচ্ছে। সুতরাং আপনারা যাই আলোচনা করেন এটা দ্রুত শেষ করে, কারণ যেই আলোচনা করেন সেই আলোচনা কিন্তু সংসদে তা র্যাটিফাই করতে হবে। অর্থাৎ সংসদের বাইরে আজকে আমরা যে আলোচনা করছি, আমি আপনি বিভিন্ন টক শোতে, বিভিন্ন জায়গায়, এগুলো ডিসক্রিট একটা আলোচনা, তাই না? এগুলো আসলে এইগুলোর কোনো অনুমোদন না দিলে আলোচনাগুলো করার ফলে কি সংসদে আপনার যারা ল মেকিং করবে তাদের সুবিধা, যে বিভিন্ন আলোচনাগুলো একটা প্ল্যাটফর্ম তারা পেলো, একটা সোর্স পেলো। কিন্তু এই জন্য বলছি সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হবে হলো সংসদ। সেই সংসদটা আপনি প্রিপেয়ার না করে আপনি আলোচনা শুধু দীর্ঘায়িত করে যাচ্ছেন। আমাদের দল থেকে বলা হচ্ছে যাই করবেন
টু হোল্ড এ আপনাদের পিসফুল এন্ড ফেয়ার সব ইলেকশন, রাজনৈতিক সেই দলগুলোর সাথে- ন্যূনতম সংস্কারগুলো সবগুলো রাজনৈতিক দলের সাথে দ্রুত সময়ের মধ্যে প্রফেসর ইউনূস সরকার জাতীয় আরেকটা ঐক্যমত্য কথা কমিশন বলছে, জাতীয় বসবে বলে। ঐক্যমত্য কমিশনের হ্যাঁ। উনি যেটা বলছে, যে আইডিয়াটাও আমাদের সবার পর্যালোচনা করা উচিত, যে ওনারা যে সমস্ত সংস্কার প্রস্তাব দিবে সরকার, যে 15টা কমিশনের মধ্যে মানে 8টা না 9টা জমা দিচ্ছে না, এই কমিশনের প্রস্তাবগুলো তিনি তার ওয়েব পেজে দিয়ে দিবেন। সেইখানে আবার বিএনপি বা কোনটা জামাত মানে, কোনটা বা মানে না, এটা প্রকাশ করে দেবে। আপনার তা প্রকাশ করুক, এটা ভালো। আপনার বামপন্থী সংগঠন যারা যারা, তারা কোনটা মানে না, এটা প্রকাশ করবে। এটা আমি দেখলাম এটা ভালো উদ্যোগ, সব স্বচ্ছ থাকা উচিত। তারপর যেগুলো কমন হবে, মানে সরকার যদি 25টা প্রস্তাব দেয়, দেখা যাচ্ছে 23 নম্বর দফা সব দল ঐক্যবদ্ধ হলো, 9 নম্বর দফা সব দল ঐক্যবদ্ধ হলো। এরকম যে সমস্ত ঐক্যবদ্ধভাবে যে দফাগুলো কমপ্লাই করবে দুই দল, সেইটা হবে জুলাই গণ অভ্যুত্থানের চার্টার বা সনদ, মানে ওই যে আপনার ঘোষণাপত্র, প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্ট প্রোক্লামেশন অফ রেগুলেশন করছে না, ওইটা হবে ওইটা। এখন উনি এই কথাটা কালকে আমি দেখলাম বিবিসির সাথে সাক্ষাৎকারে বললো। এখন এইটা এখনো মন্তব্য করা যাচ্ছে না যে রাজনৈতিক দলগুলো এই জিনিসটা কিভাবে নিবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ইনিশিয়েটিভটা ভালো। তারপরেও যেহেতু আমার মানে এত ইম্যাচিউর অবস্থায়, যেহেতু গত পরশুদিন উনি বললেন যে সমস্ত লোক মিলে যেটা কমন সেটা হবে জুলাই অভ্যুত্থান চার্টার। এটা আমি মোটামুটি এখন পর্যন্ত আমি কিছু খারাপ দেখছি না, হয়তো আরো ডিপ এক্সারসাইজ করলে এটা নিয়ে দেখবো ভালো মন্দ অনেক দিক বেরোতে। হ্যাঁ, এটা হবে জুলাই চার্টার। কিন্তু এই যে চার্টার মার্টার কিন্তু মানুষের এখন প্রধান লক্ষ্য না। প্রধান লক্ষ্য যে দেশে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, নিত্য পণ্যের দাম যেটা শুরু করলেন, এইটা মানুষ ত্রাহি অবস্থা, এইখান থেকে বাঁচার জন্য যে আকাঙ্ক্ষা ছিল, যে আগ্রহ ছিল এই সরকারের প্রতি, সেগুলো বাস্তবায়ন, সরকারের সমর্থন কিন্তু সে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এই জন্য সবচেয়ে অরাজনৈতিক একটা শূন্যতা, নেচার অ্যাভোর্স ভ্যাকুম, প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। ঠিক একইভাবে রাজনৈতিক অঙ্গনে বা সরকারে যখন অরাজনৈতিক অবস্থা বিরাজ করে, তখন সেখানে অনেক ষড়যন্ত্র দানা বেঁধে ওঠে। তারপরে ইন অ্যাবসেন্স অফ দ্য পার্লামেন্টের অনুপস্থিতি, সুতরাং এবং আমাদের তর্ক বিতর্কের দীর্ঘসূত্রিতা, এর ফলে ফ্যাসিবাদের একটা অংশ পালিয়ে গেছে, বড় একটি অংশ রয়ে গেছে, এবং এর মধ্যে আবার অনেক রকম ষড়যন্ত্র আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরাও রয়ে গেছে, এবং তারা তো থেমে নেই। সুতরাং আমাদের যাই করতে হয় দ্রুত এই আলাপ শেষ করে, যে ডিসেম্বরের কথা বলেছে, অথচ আমি দেখলাম নির্বাচন করার সমস্ত পরিবেশ এখন বিরাজমান। আপনি জুন মাসে এই ডিসেম্বর থেকে আরো আগে আনতে পারেন, কারণ কি আপনি তো মানুষকে কমফোর্ট দিতে পারছেন না। আপনার প্রতি যদি জনগণের আস্থা কমে যায়, তাই না, এমনি আপনার বিরুদ্ধে যতগুলো প্রতি বিপ্লবী সিন্ড্রোম আমি দেখলাম, আগের যে করা 4টা তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে এত কোনো প্রতি বিপ্লবী সিন্ড্রোম একটাই, ওই যে আপনার ফখরুদ্দিন মঈনুদ্দিন বিরুদ্ধে ছাত্ররা যেটা করেছিল, যার ফলে তাকে বিদায় নিতে হয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার কিন্তু। আর এই সরকারের বিরুদ্ধে আমি প্রত্যেকটা দিন আমি দেখলাম একটা আন্দোলন সংগ্রাম রয়েছে 300 এবং দেখেন এটা কিন্তু ওই সরকারের একটা ইম্যাচিউর পদক্ষেপের ফলে। ওই যে বলছিলাম যে 8ই আগস্টে না 9ই আগস্টে সরকার গঠনের পর, 8ই আগস্টে সরকার গঠনের পরে এই যে ছাত্ররা বলল যে পরীক্ষা ছাড়া আমাদের পাশ করাই দিতে হবে, সাথে সাথে শিক্ষা উপদেষ্টা মেনে নিল। এইটা আমার তখন বিএনপি প্রথম বলছিল যে এইটা আপনি করলেন এবং দেশের গণতন্ত্রকে এবং বিশৃঙ্খলার গণতন্ত্রকে নষ্ট করলেন, বিশৃঙ্খলাকে আমন্ত্রণ জানাচ্ছেন। ঠিকই দেখেন ওই ছাত্রদের এই ঘটনার পরে এখন পর্যন্ত 300টি আপনি বললেন 300টি আন্দোলনের 300র বেশি আন্দোলন হয়েছে, প্রায় 200 দিনের মতো রাজপথ বন্ধ ছিল। তার মানে কি এই সরকার তো দাবি দেওয়া আদায়ের সরকার না, এই সরকার রুটিন দায়িত্ব পালন করবে। সরকার যখনই তার এক্সট্রা দায়িত্ব পালন করতে হচ্ছে তখনই কিন্তু এক্সট্রা কথাগুলো আসছে। এই জন্য সরকার যে ডিসেম্বরের ডেটটা দিচ্ছে নির্বাচনে, আমি মনে করি যে এই ডেট নিয়ে তো সম্ভাব্যতাই যেন চূড়ান্ত হয় না। আমরা তো সেটা মনে করি যে এই ডিসেম্বর পর্যন্ত থাকার আপনার মতো ক্যাপাসিটি, আপনার দক্ষতা সরকারের নেই, শক্তিমাত্রা
জনপ্রিয়তা আছে কি? আপনি কি জনগণকে কমফোর্টেবল করতে পারছেন? জনগণকে আপনি স্বস্তি স্বস্তি দিতে পারছেন না তো। সুতরাং আপনি কেন মানে টাল বাহানা করছেন একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার জন্য টাল বাহানা কেন করছেন আপনি? ঠিক আছে হেলাল ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে শেষ করবো। আপনার আলোচনা অনেক যৌক্তিক এবং অনেক সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার এরকম বিভিন্ন ফোরাম এবং সমাজের বিভিন্ন পর্যায়ে যে আলোচনাগুলো হচ্ছে, যে দাবিগুলো উঠছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, সেখান থেকে পরামর্শ হিসেবে নিয়ে হলেও দ্রুত যৌক্তিক সমাধানের পথ খুঁজে বের করে বাংলাদেশে আসলে সঠিক গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়ার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন প্রফেসর ইউনূস সরকার। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।